নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের আলোচনাটা অ্যাকচুয়ালি টিপস আমাদের পায়োনিয়ার যারা ছিলেন সেই জায়গা থেকে কিছু ভেরিফাইড টিপস যেগুলো আমরা খুবই ক্লিনিক্যালি বেস কাজ করতে পারি। বেসিক্যালি অ্যাকিউট ফেজে এগুলো আমাদের খুবই দরকার হয়, যখন আমরা কনস্টিটিউশনে কাজ করতে পারি না বা সম্ভব হয় না, সেই সময় এই টিপসগুলো আমাদের ভীষণ ভীষণ কাজে লাগে। তো অ্যাকচুয়ালি অনেক টিপস আছে সারা পৃথিবীতে। তো আমি আজকের জন্য কয়েকটা কিছু কালেকশন করে করেছি, পরবর্তীতে যদি আরো পারা যায় সেগুলো জানাবো আপনাদেরকে। আমরা সরাসরি আলোচনায় আসি। ফার্স্ট টিপস, এটা অথর হোমিওপ্যাথিক ট্রিজারি। হোমিওপ্যাথিক ট্রিজারি অ্যাকচুয়ালি সিস্টেম যেখানে অনেকগুলো ডাক্তার মিলে এটা একটা করা হয়, যার মেনলি আমাদের থাকেন হোমিওপ্যাথি ট্রিজারি। তো তার ফার্স্ট টিপস হলো, যখন অবস্টিনেট কনস্টিপেশন, মানে যখন যে সমস্ত কনস্টিপেশনের ক্ষেত্রে খুব খারাপ অবস্থায় যায়, অবস্টিনেট বেধড়ক অবস্থা, মানে ওখান থেকে বেরোতে চায় না রোগী, সেই জায়গায় যদি নাক্স ভূমিকা ফেল করে, তখন আমরা কি ভাবতে পারি? তখন আমরা যে মেডিসিন ভাববো সেটা হচ্ছে প্লাটিনাম মেট। প্লাটিনাম মেট নাক্স ভূমিকা ফেলের পরে যখন কাজ করে না, কাজ ছেড়ে দেয়, তখন আমরা প্লাটিনাম মেট অবশ্যই অবস্টিনেট কনস্টিপেশনে ভাববো। এটা হোমিওপ্যাথিক ট্রেজারির একটা টিপস। এবং এগুলো, এই টিপস গুলো অ্যাকচুয়ালি কিন্তু বলে দিই আপনাদের, এই সমস্ত অ্যাকিউট ফেজের এই সমস্ত ওষুধের কিন্তু কি থাকে, একটা গোল্ডেন কি বলা যায়, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 2 নাম্বার, ডক্টর ক্লার্ক, জে এইচ ক্লার্ক, উনি কি বলে যে যখন কোনো হিস্টেরিকোম্যান, যে সমস্ত হিস্টেরিকোম্যান তাদের অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তাদের পেট ফুলে যায়, পেটে প্রচন্ড ডিস্টেনশন হয়, সেই সমস্ত জায়গায় উনি দুটো মেডিসিনকে খুবই ইম্পর্টেন্ট দিয়েছেন। নাম্বার 1 ইগনেশিয়া। ইগনেশিয়া 12 CH, পোটেন্সি 12 CH, আদারওয়াইজ অ্যাসাফটিডিয়া 12 CH। এগুলো 2 ঘন্টা অন্তর যদি আমরা ব্যবহার করি, তো হিস্টেরিক্যাল ওমানের অ্যাবডোমিনাল ডিস্টেনশন, মানে পেট যখন ফুলে যায়, ফেঁপে যায়, সেই জায়গাগুলোতে আমরা ভীষণ উপকার পেয়ে থাকি। নাম্বার 3, এটাও হোমিওপ্যাথি ট্রিজারির টিপস। যখন আমাদের পেটের আম্বলিকাস রিজিয়নে, মানে নাভির আশেপাশে এই সমস্ত জায়গায় প্রচন্ড সিভিয়ার পেন হয়, এবং যেটা আমরা শুতে যাওয়ার সময়ও থাকে অত্যধিক বেশি, এবং শুতে যাওয়ার পরে বা তার কিছুক্ষণ পরে হঠাৎ সাডেনলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে হঠাৎ করে ব্যথাটা একদম চলে যায়, সেই জায়গায় আমরা সব সময় ভাববো ক্যালি অ্যাসিটিকাম। ক্যালি অ্যাসিটিকাম যে কোনো স্মল পোটেন্সিতে আমরা ভাবতে পারি ওই সময়। এটা খুবই পরীক্ষিত একটা জিনিস। নাম্বার 4, ডক্টর কাউপারথেট, ইনি 18 শতাব্দীর হ্যানিম্যানের জাস্ট পরে পরেই কিন্তু অনেকটা সম্ভবত আমেরিকার খুব বড় মাপের ডাক্তার ছিলেন। ওনার টিপস, যখন কোনো প্রেগনেন্সি অবস্থায় এপিস মেলিফিকা খুব লো পোটেন্সিতে প্রথম 3 মাসে ঘন ঘন দেওয়া যায়, তো সেক্ষেত্রে অ্যাবর্শন হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এই কারণে এপিস মেলকে আমরা কোনো প্রেগনেন্সি পেশেন্টের যদি অন্য কোনো কারণে ওষুধ দিতে হয়, তো সেক্ষেত্রে যদি এপিস মেলিফিকা আসে, তো সেইগুলো আমরা অ্যাভয়েড করে অন্য মেডিসিনে যাওয়ার চেষ্টা করব, যাতে তার মিসক্যারেজ না হয়ে যায়। নাম্বার 5, ডক্টর জহর শাহ, ইনি হচ্ছে ইন্ডিয়ান তথা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ডাক্তার।
বোম্বেতে থাকেন উনি। তো ওনার কিছু অ্যাবসেসের উপরে কিছু আছে টিপস, যে যখন কোনো ফোঁড়া, বয়েলস বা অ্যাবসেসেস এগুলো হয়, তখন রুগী যদি খুব গরম ফিল করে, এই রুগীর ভীষণ গরম লাগে এবং সে চায় সবসময় এসির মধ্যে থাকা বা ফ্যানের নিয়ে থাকা, তো এই অবস্থায় ওই ফোঁড়াটাকে আমরা যেটা দেব সেটা হচ্ছে ক্যালকেরিয়া সালফ বায়োকমিকে 6X, এবং খুব ঘন ঘন সেটা আমরা দিলে ফোঁড়াটা খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে। যদি দেখা যায় যে কোনো ফোঁড়া বা বয়েলস এগুলো হয় এবং রোগী খুব শীত শীত করে, ভেরি ভেরি চিলি হয়, ঠান্ডা অনুভূত করে, এবং যার কোনো ফ্যামিলি হিস্ট্রিতে, এই জায়গায় উনি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন, যার কোনো ফ্যামিলি হিস্ট্রি এবং নিজস্ব হিস্ট্রিতে, পাস্ট হিস্ট্রিতে যেন কোনো টিউবারকুলোসিস না থাকে, যদি সেরকম পেশেন্ট হয় তাহলে আমরা সব সময় একটা মেডিসিন ভাববো, যেটা হলো হিপার সালফার। হিপার সালফ সবসময় আমরা ওই ক্ষেত্রে ভাববো, এবং সেটা খুব আমরা হিপারকে অনেক রিপিটেড 4 বার 6 বার 7 বার 8 বারও দিতে পারি, ভীষণ ভীষণ এফেক্টিভ। লো পোটেন্সি, ইভেন অনেক সময় হাই পোটেন্সি, আমি 1M বহু ক্ষেত্রে বহু ব্যবহার করি, মানে ট্রিমেন্ডাস উপকার পাওয়া যায় হিপারকে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রিতে টিউবারকুলোসিস না থাকে। 7 নম্বর হলো, এটা তো হোমিওপ্যাথি ট্রিজারি, যখন কোনো স্কিন ইনফেকশন হয়, চামড়ার ত্বকের উপরে কোনো ইনফেকশন হয়, এবং সেটা যদি কোনো সাদা হলুদ টাইপের এবং তার পাশে সাওয়ার গন্ধ থাকে বা সাওয়ারনেস থাকে পুঁজের, এবং যেটা সব সময় একটা আমাদের দাগ রেখে যায়, দাগ, স্কিনের উপর একটা দাগ রাখে, তো সেই সময় একদম স্পেসিফিক মেডিসিন হচ্ছে গ্যালিয়াম সালফ। গ্যালিয়াম সালফের জন্য একদম নির্দিষ্ট ক্ষেত্র হচ্ছে যখন চামড়ার কোনো ইনফেকশন, সেটা ইয়েলো বা সাওয়ার পাস মানে টক টক পুঁজ, ইয়েলো হোয়াইটস মানে হলুদ সাদাটে পুঁজ, এবং যে সব সময় সেই পুঁজটা কি করে আমাদের স্কিনের উপরে একটা দাগ রেখে যায়, দ্যাট ইজ সেটা হলো গ্যালিয়াম সালফিউরিকম। 8, জহরসা, যদি কখনো কোনো বয়েলস বা ফোঁড়া এটা রেড ট্রিপ থাকে, তার মাথাতে লাল কালার হয়, ডিপ রেড, এবং এটা আমরা সবসময় জানি যে এটা একটা বেলেডোনার সব থেকে বড় লক্ষণ, এবং প্রাইমারি স্টেজে বেলেডোনা আমরা সবাই দিই, সবাই জানি এটা। 9, এটা হোমিওপ্যাথিক ট্রিজারির, যখন কোনো অ্যাবসেসেস মানে ফোঁড়া তার পুঁজের হয় এবং র্যাপিড সাপুরেশন খুব দ্রুত, এবং সেটা কি অনেক সময়, বেশিরভাগ সময় যদি গ্যাংগ্রিনের দিকে যায়, ফোঁড়াটা গ্যাংগ্রিনের স্টেজে চলে যেতে থাকে, তখন কিন্তু আমরা একটা মেডিসিন ভাবি, যেটা হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পটোসারিস। এটা হচ্ছে কমন মাশরুম বলা হয় একে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা রেমেডি। যখন কোনো অ্যাবসেসেস খুব তাড়াতাড়ি একটা পাস ফরমেশন করে খুব কুইক একটা গ্যাংগ্রিনের স্টেজে চলে যেতে থাকে, তখন রেমেডি হলো অ্যাগারিকাস ক্যাম্পটোসারিস, এটাকে কমন মাশরুমও বলা হয়। 10 নম্বর, জহরসা, যখন কোনো আমাদের অ্যাসিডিটি, গলা বুক জ্বালা, অম্বল, গ্যাস এই সমস্ত হয়, এবং যার কোনো নির্দিষ্ট কোনো কারণ আমরা খুঁজে পাই না, যে এই আলসারেটিভ স্টেজ বা এই সমস্ত স্টেজিং কোনো কারণ থাকে না, হ্যাঁ, তখন
এবং যেটা লং স্ট্যান্ডিং, মানে অনেক দিন ধরে চলতে থাকে এই অ্যাসিডিটির সমস্যাটা, এবং যাদের লাইফস্টাইল একটু ফাস্ট লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল একটু মডার্ন লাইফস্টাইলে চলে তারা, তো সেক্ষেত্রে সব থেকে ভালো রেমেডি আমরা যদি দেখি সেটা হচ্ছে নাক্স ভূমিকা এবং 30 পোটেন্সিতে ইভেন আমরা অ্যাকিউট স্টেজে এটা সারাদিনে 3 বার 4 বার করেও ব্যবহার করতে পারি। হোমিওপ্যাথির ট্রিজারি একটা বায়োকেমিক রেমেডি অ্যাসিডিটি, তার সঙ্গে যদি ওয়ার্ম ইনফেকশন থাকে, যদি কোনো কৃমির সমস্যা থাকে, হ্যাঁ, তখন কিন্তু নেট্রাম ফস আমরা দিই। নেট্রাম ফস ভীষণ ইম্পর্টেন্ট এটা, এবং এর আমি বলে দিই, আমি নির্দিষ্টভাবে আমি আমার নিজের লাইফে এটা ব্যবহার করি, এবং আমি সব থেকে যেটা যে পোটেন্সিতে নেট্রাম ফস কাজ পাই, বিশেষ করে অ্যাসিডিটি বা ওয়ার্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে 3x পোটেন্সি। 3x পোটেন্সি বাচ্চা বড় সবাইকে এটা যদি সারাদিনে 3-4 বার করে দেওয়া যায়, তো উইদিন উইকস এর মধ্যে ভীষণ 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 ভালো একটা রেজাল্ট চলে আসে। নাম্বার 12, রায়বাহাদুর বৈশম্বর দাস। তিনি ছিলেন ভারতবর্ষের তৎকালীন একটা খুব পায়োনিয়ার উনি চিকিৎসক, যিনি দিল্লি বেসড, আমাদের দিল্লির ওই সমস্ত এরিয়াতে উনি কাজ করতেন, এবং উনি সম্ভবত গভর্নমেন্টে একটা বড় এমপ্লয়ি ছিলেন, এবং ওখান থেকে উনি একটা চ্যারিটেবল একটা ডিসপেন্সারি করতেন, যেটা এখনো পর্যন্ত, মারা গেছেন অনেক আগে, তো এখনো পর্যন্ত ওনার কিন্তু চ্যারিটেবল ডিসপেন্সারি চলে। তো এবং রেগুলার উনি, ওনার হিস্ট্রিতে, ওনার বায়োগ্রাফিতে আছে যে উনি প্রায় 100-150 করে চ্যারিটেবল রুগী দেখতেন, বিনা পয়সায় চিকিৎসা করতেন। এবং আমাদের যে ভারতবর্ষের যে সমস্ত দিগ্নাম ডাক্তার আছে, তাদের মধ্যে কিন্তু উনি সেম ক্যাটেগরিতে উনি পড়ে। তো ওনার কিছু টিপস, সেটা হলো যখন আমাদের মুখে ব্রণ হয়, বিশেষ করে মেয়েদের বা ছেলেদের, যা পারেই হোক, তো ব্রণগুলো যখন কসমেটিক্স ব্যবহার করে হয়, সেটা কোনো কেমিক্যাল ব্যবহার করার পরে সেই ব্রণগুলো হয়, এবং স্পেশালি যখন সামার সিজনেও বেশি হয়, তো সেক্ষেত্রে উনি যে রেমেডিটা করেছেন সেটা হচ্ছে বভিস্টা, একদম নির্দিষ্টভাবে বভিস্টা। বভিস্টা আমরা লো পোটেন্সিতেও দিতে পারি, 200 পোটেন্সিতেও দিতে পারি, অসুবিধা নেই কিছু। নাম্বার 13 হচ্ছে HCLN। যখন ইউজেনিয়া জাম্বোস একনিতে ফেল করে, তখন কেলিব্রোম সেটাকে সারিয়ে দেয়। আমরা ইউজেনিয়া জাম্বোসের বহু কেস দেখি, কিন্তু উনি বলছেন যে যখন ইউজেনিয়া ফেল করে, তখন তার পরবর্তী মেডিসিন হিসেবে কেলিব্রোম কিওর করে। এবং কেলিব্রোমের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই আপনাদের, এটা আমরা সবাই জানি যে বিশেষ করে আমি কলকাতার কিছু দিকপাল ডাক্তারের অভিজ্ঞতাই আমি শেয়ার করবো এটা, যে যখন বাইল্যাটেরিয়াল পিসিওডি থাকে মেয়েদের, পলিসিস্টিক ওভারি বাইল্যাটেরিয়াল থাকে, দুটো ওভারিতেই পলিসিস্টিক ওভারি থাকে, তার সঙ্গে যদি মুখে ব্রণ হয়, একনি হয়, একদম স্পেসিফিক মেডিসিন হচ্ছে ক্যালিব্রম। স্পেসিফিক, ভীষণ ভীষণ এফেক্টিভ মেডিসিন। নাম্বার 14, ডক্টর দাসের এটা যে যখন কোনো ব্রণ তার অ্যাকচুয়ালি গার্লস, মানে পিউবার্টি এজে এটা হয়, এবং সেটাকে তার যে কমপ্লেক্সন গুলো ক্লিয়ার করার জন্য সব থেকে ভালো রেমেডি হচ্ছে বারবারিস অ্যাপিফোলিয়া। বারবারিসের ক্ষেত্রে বলে দিই, বারবারিস আমরা এক্সটার্নালি ইউজও করতে পারি, বারবারিস আমরা ইন্টারনাল ব্যবহারও করতে পারি, মাদার টিংচার ফর্মেও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা হয় না। এটাও একই, ইউজ ক্লিয়ার কমপ্লেক্সন, বারবারিস অ্যাপিফোলিয়াম, হোমিওপ্যাথি ট্রিজারির এটা টিপস আছে। HCLN উনিও কিন্তু এই জায়গাটায়, যে ইউজেনিয়া জাম্বোস পরেই কিন্তু ক্যালিব্রম
সব সময় কিন্তু কাজ করে এবং ভীষণ কিওর করে দেয় ওটা। ডক্টর বলবীর সিং, এনার একটা বই আছে রেয়ার কালেকশন উইথ রেয়ার মেডিসিন বলে, এবং ইনি সম্ভবত আমাদের যে লুধিয়ানা পাঞ্জাবের, ভারতবর্ষের পাঞ্জাবের উনি এক স্বনামধন্য চিকিৎসক। ওনার টিপস হচ্ছে যখন একনি ভালগারিসের রোসেসিয়া, মানে যখন ব্রণ দেখবেন, ব্রণর যে পার্ট টাইপ অফ একনি থাকে সেখানে একনি ভালগারিস যখন হয় আমরা দেখি, তো তখন উনি বলছে যে সালফার 30 আর আর্নিকা 30 every 3 days for 2 months, and then rotation 200 উইকলি। মানে প্রথম 3 দিন অন্তর অন্তর সালফার 30 আর আর্নিকা 30 দেওয়া হবে 2 মাস। তারপরে ওটা উইকলি কিছুদিন রোটেশন করলে পুরোপুরি একনি ভালগারিস, যেটা ভীষণ বাজে জিনিস, এবং আপনারা দেখবেন অনেকের মুখগুলো পুরো নষ্ট হয়ে যায়, বড় বড় ব্রণ হয় ভালগারিসের যে ইয়ে থাকে ক্যারেক্টার। তো সেই জায়গায় এইটা সালফার 30 আর আর্নিকা 30 প্রথমে 3 দিন অন্তর অন্তর 2 মাস, তারপরে উইকলি রোটেশন, সপ্তাহে ফার্স্ট সপ্তাহে সালফার, সেকেন্ড সপ্তাহে আর্নিকা, এইরকম কয়েক মাস করলে মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থার্ড হচ্ছে জহরসা 18। যখন রসিমসা মানে একনি রসিমসা causes the embarrassment to the patient because its appearance. তো ব্রণ যখন একটা রোগীকে কোনোভাবেই তাকে ভালো রাখতে চায় না, মানে ভীষণ ভীষণ অসুবিধা করে, তখন ওনার টিপস হচ্ছে ক্যালকেরিয়া সালফ, এবং এটা রিপিটেডলি ডোজে ডেলি 3 বার 4 বার করে আমরা খেতে পারি। এটা কিন্তু কিছুদিন কন্টিনিউ করলে ওটা পুরোপুরি আমরা উপকার পাবো। জহরসা, যখন ব্রণ হয়, এক সেকেন্ড, তো জহরসা উনি বারবারিস অ্যাকুইফোলিয়ামকে 6E পোটেন্সিতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ব্যবহার করতে ইন্টারনালি, আর বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার আমরা এক্সটার্নালি ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আমাদের লাইফে দেখেছি যে মাদার টিংচারও আমরা ব্যবহার করতে পারি ইন্টারনালি। বরিক, যখন অ্যাডোলেসেন্স মানে যখন একটা রোগী অ্যাডাল্টে পদার্পণ করে, শৈশব থেকে কৈশোরে আসে, এই 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 যে বয়স সন্ধিক্ষণের যে ব্রণতা, সেই জায়গায় অ্যাস্টেরিস রুবেন্স খুব ভালো কাজ করে। এবং অ্যাস্টেরিস রুবেন্স এর দেখবেন কিছু সিমটমস আছে, নর্মালি ওটা খুব রেড কালার থাকে স্কিনের, এটা এটা খুব একটা স্পেসিফিক একটা ইয়ে রুব্রিক্স। তো সেই জায়গায় যদি কনফার্মেশন নিয়ে আমরা যদি অ্যাস্টেরিস রুবেন্স ব্যবহার করি, বিশেষ করে বয়স সন্ধিকালের ব্রণগুলোতে, সেক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। ডক্টর ডিএম ফোবিস্টার, আমরা সবাই জানি উনি ওয়ার্ল্ড ফেমাস ব্রিটিশ ডক্টর। তো ফোবিস্টারের টিপস হলো যে যখন একনিতে অ্যাপারেন্টলি আমরা ইন্ডিকেটেড যে রেমিডিগুলো থাকে, যে রেমিডিগুলো আমরা তাকে নির্দেশ করি, কিন্তু সেগুলো ফেল হয়, বারবার ফেল হতে থাকে, তখন উনি বলছেন কেলিব্রোম হচ্ছে একমাত্রই রেমেডি, এবং পোটেন্সি ওয়াজ 200 পোটেন্সিতে আমরা যদি কেলিব্রোম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ভীষণ উপকার পাবো। অস্কার হানসেন, যখন ব্রণ মুখে হয় এবং যেগুলো পেনফুল হয়, কিছু এরিয়াতে পেনফুল হয়, এবং দেখবেন ইন্ডিউরেটেড মানে এক একটা ব্রণ অনেক বড় এবং ফুলে যায় মোটা হয়, তো সেই জায়গাগুলোতে ইউজিনিয়া জাম্বসের একদম স্পেসিফিক জায়গা, এবং উনি এটা নির্দেশ দিয়েছেন যে আমাদের এটা ব্যবহার করার জন্য। ডক্টর ডিএম বোল্যান্ড,
উনি খুব ভালো চিকিৎসক, ফেমাস, পোর্টল্যান্ড, ইউকের। তো ওনার সাজেশন হচ্ছে যে যখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটস অ্যাকিউট স্টেজে থাকে এবং এক্সট্রিম পেন, যখন সিভিয়ার পেন হয় সিসাল রিজিয়নে, তো সেক্ষেত্রে আমরা যে মেডিসিনটা ভাববো সেটা হচ্ছে নেট্রাম সালফেরিকাম। নেট্রাম সালফ, তাহলে আমরা দেখলাম যে যখন সিভিয়ার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটস এবং তার সঙ্গে চরম ব্যথা, তো সেক্ষেত্রে বিশেষ করে সিসাল রিজিয়নে ব্যথা থাকে, তো সেই জায়গায় আমরা কিন্তু নেট্রাম সালফ একটা ভীষণ ইম্পর্টেন্ট রেমেডি। ডক্টর বরিক যে যখন আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যায়, তো সেই জায়গায় আমরা যখন অ্যাজ এ টনিক হিসাবে কি ব্যবহার করতে পারি, এবং সেটা সবসময় কোনো দুর্বলটা হওয়ার কারণ যদি আমরা কোনো অ্যাকিউট ইনফ্লামেশন ধরি গ্যাস্ট্রোএন্টেরিক রিজিয়নে, তো সেই অ্যাকিউট ইনফ্লামেশনের পরে যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা নষ্ট হয়, সেটার ক্ষেত্রে টনিক হিসাবে আমরা সবসময় ভ্যানাডিয়াম মেড ব্যবহার করতে পারি। ভ্যানাডিয়াম মেড খুব সুন্দর কাজ করে ওখানে, যেটা আমরা কিন্তু পরখ করে দেখতে পারি। এগুলো অ্যাকচুয়ালি টিপস গুলো কিন্তু ওনাদের কিন্তু লাইফে বহুবার ওনারা ব্যবহার করে তবেই কিন্তু সেগুলো টিপস আকারে এসছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু অবশ্যই দেখতে পারি যখন আমরা কনস্টিটিউশনাল মেডিসিন সিলেক্ট করতে পারবো না, বা একটা কনস্টিটিউশন চলছে তার অ্যাকিউট ফেজে, সেই জায়গাতে আমরা এই ওষুধগুলো আমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি। ডক্টর ডানহামের এটা হচ্ছে যে যখন কোনো বক্তার গলার কোনো অসুবিধা হয় এবং যে থিন ফ্লেশ মানে সরু চিকন চেহারা হয়, তো সেই সেই ক্ষেত্রে উনি বলছে যে অ্যালুমিনিয়ার আগে কোনো ওষুধই নেই সেই সমস্ত ক্ষেত্রে, তো সেই জায়গায় আমরা সব সময় সেটা অ্যালুমিনিয়ার কথা প্রথমেই ভাবতে পারি, যে যদি আমাদের গলার ইনফেকশন হয় এবং সেটা কোনো পাবলিক স্পিকার, কোনো বক্তা, কোনো যারা কথা বেশি বলে এবং তাদের চেহারা যদি থিন এবং ফ্রেশ হয়, তাদের চেহারা যদি চিকন সরু এবং ইয়ে হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালুমিনিয়াকে সব থেকে আগে ভাববো। হোমিওপ্যাথি ট্রিজারি, অ্যাকিউট নেফ্রাইটিস কমপ্লিকেটিং ইনফ্লুয়েঞ্জা, যখন কোনো পেশেন্ট অ্যাকিউট নেফ্রাইটিস স্টেজে থাকে এবং তার যদি ফ্লুড সিস্টেম কোনো ফ্লুড সিমটমস থাকে, তো তখন সব সময় কিন্তু যে মেডিসিনটা উনি ইয়ে করেছেন সেটা হচ্ছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফ্লু সিমটমস বা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে অনেক ভালো কাজ করে। সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং এটা আমার মনে হয় যে লো পোটেন্সিতেই এগুলো ব্যবহার করা ভালো। ডক্টর রজার মরিসন, এক্সেলেন্ট রেমেডি ইন অ্যাকিউট অটাইটিস টপিক্যাল ইনফিউশন। যখন আমাদের কানের ভিতরে অ্যাকিউট ইনফ্লামেশন হয় বা ব্যথা হয়, অ্যাকিউট স্টেজে থাকে, তো তখন মুলেনয়েল, ভার্বাসকাম, এর উপরে কোনো ওষুধ নেই। আমরা প্রচুর এই ভার্বাসকাম নিয়ে কাজ করেছি, অ্যাকিউট স্টেজ বলুন, ইভেন অনেক ক্ষেত্রে ক্রনিক স্টেজেও আমি উপকার পেয়েছি। ভার্বাসকাম নট অনলি ইন্টারনালি সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এক্সটার্নালিও দিতে পারি মুলেন অয়েল যেটা, এবং মুলেন অয়েল আমরা যদি ইন্টারনালি লো পোটেন্সিতে খাওয়া আর মাদার টিংচারে যদি আমরা দিই, তো সেটা আরো অনেক অনেক বেটার কাজ করে। তো ভার্বাসকাম যদি দেওয়ার নিয়ম আমি একটু বলে দিই, এটা মাদার টিংচার সবসময় কিন্তু যে কানে ব্যথা হচ্ছে সেই কানে 2 ফোঁটা দিয়ে তার চারদিকে যদি গরম সেঁক দেয়, শুকনো গরম সেঁক, আর ভার্বাসকাম 6 পোটেন্সিতে একটু ঘন ঘন খায়, তো আমার এমন কেস নেই যে রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যায়নি, এরকম কেস খুব কম আছে। ইভেন আমার মনে আছে যে আমার একটা ক্রনিক পেশেন্ট ছিল যার
অনেক দিন থেকেই সমস্যা হচ্ছিল ওর, কিন্তু আমি এই ওষুধেই কিন্তু ওর পুরোপুরি ঠিক, ইভেন ওর লাইফ টাইম ওর প্রবলেম আর আসেনি। ডক্টর ন্যাশ, যে যখন ইলার জয়েন্ট আপনার রেকর্ড রিউমেটিজম র্যাপিডলি রিডিউস টু নর্মাল উইদিন কিলোমিটার, আচ্ছা যখন কোনো আমাদের রিউমেটিজম মানে বাতের সমস্যা থেকে একটা জয়েন্ট ফুলে যেতে থাকে, মোটা হয়ে যেতে থাকে, তো সেইটাকে আমরা নর্মালে আনতে পারবো কেলিমিউর ব্যবহার করে। কেলিমিউর এই জায়গায় যদি আমরা যেতে পারি বায়োকমিকে 6x বা আমরা পোটেন্সিতে 200 ব্যবহার আরামসে করতে পারবো। ডক্টর কেন্ট, ডক্টর কেন্ট উনি বলছেন যে আই হ্যাভ কিউর প্রবাবলি 100 কেসেস অফ অ্যাডিনয়েডস উইথ টিউবারকুলিনাম অ্যালন। উনি বলছেন যে আমি 100-র উপরের কেস করেছি, কিওর্ড কেস যেটা সেরে গেছে। অ্যাডিনয়েডস, অ্যাডিনয়েডস মানে আমাদের নাকের ভেতরে যে অ্যাডিনয়েডস গ্ল্যান্ড থাকে, আপনারা যেটা দেখেছেন সবাই, যে যখন কোনো ক্রনিক অ্যালার্জির পেশেন্ট হয় বা ক্রনিক বিশেষ করে আইজি যাদের হাই থাকে, হ্যাঁ, সেটা যদি অ্যালার্জিটিক রাইনাইটিস হোক বা অন্য অ্যালার্জির আদার সিমটমসের সঙ্গে যদি দেখেন, তো নাকের ভিতরের যে গ্ল্যান্ডস থাকে আমাদের অ্যাডিনয়েডস গ্ল্যান্ড সব সময় সোয়েলিং হয়ে থাকে, এনলার্জ হয়ে থাকে, এবং ওটা ওদের নোজাল অবস্ট্রাকশনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। পেশেন্টরা নিঃশ্বাস নিতে পারে না, তখন নোজাল ড্রপ ব্যবহার করে। তো ডক্টর কেন্ট উনি সাজেশন দিচ্ছেন যে উনি 100-র উপরে কেস করেছেন শুধুমাত্র প্লেন টিউবারকুলিনামে অ্যাডিনয়েডস এর এনলার্জমেন্ট কমানোর। ডক্টর দাস বলছেন যে ভেরি ইউজফুল রেমেডি ফর অ্যাডিনয়েডস ইফ চাইল্ড মেন্টালি উইক, যখন কোনো শিশু তার মানসিক দিক থেকে দুর্বল থাকে তাদের অ্যাডিনয়েডস এর ক্ষেত্রে সব থেকে ভালো রেমেডি হচ্ছে ব্যারাইটা আয়োড। এই জায়গায় আমি আমি আমার নিজের কিছু শেয়ার করি, যে ব্যারাইটা আয়োড শুধু নয়, ব্যারাইটা কার্বও ভীষণ, এমনি ব্যারাইটার আরো সল্টও এখানে কাজ করে। লাস্ট আমি একটা পেশেন্ট দেখেছিলাম, একটা বাচ্চাকে, ওর একটা নাক পুরো পুরো মানে অবস্ট্রাকশন শুধু নয়, বলবো বন্ধই হয়ে গেছিল ওটা, এবং ওর এক ধরনের লিকুইড ওখানে জমা হতো যেটা ছিল ভীষণ দুর্গন্ধ, এবং ওর বাড়ির লোকেরা টিকতে পারতো না। শুধু তাই নয়, ওকে ডেলি 3বার করে ওয়াশ করতে হতো ওই জিনিসটা। তো ওর ওয়াশ করার কিছুক্ষণ পর পর আবার জমে যেত। তো ওই পেশেন্টটাকে আমি ব্যারাইটা কার্ড দিয়েছিলাম, চিন্তা করতে পারবেন না, ব্যারাইটা কার্ড আমি সিএম পোটেন্সি দিয়েছিলাম প্রথম ডোজটা, দেওয়ার পরে 3 দিন না 4-5 দিন পরে মোটামুটি ওর মা আমাকে ফোন করেছিল যে ডাক্তারবাবু ওর পায়খানা হচ্ছে, এবং পায়খানার সঙ্গে আমার মনে হচ্ছে যে ওই যে জমাগুলো থাকতো ওইগুলো সব বেরিয়ে যাচ্ছে। এবং আফটার দিস, তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 3 মাস হয়ে গেল পেশেন্ট আমার আন্ডারে আছে এখনো, ওর একদিনের জন্যও কিন্তু সেই লিকুইড ফর্মেশন হয় না, বা ওর সেই অ্যাডিনয়েড গ্রোথ ওগুলো সবই চলে গেছে। প্লাস ওর কোনো সময় নোজাল আর ওয়াশও করতে হয় না, তার না অবস্ট্রাকশন থাকে। তো এই জায়গায় আপনাকে শুধু একটু মেন্টালি জায়গাটা কনফার্ম করে যদি ব্যারাইটা ইউজ করতে পারেন, তো এর উপরে কোনো মেডিসিনই নেই। জহরসা, যখন অ্যাডিনয়েডস বাচ্চাদের হয় এবং আহ, যে বাচ্চা রাত্রে শুয়ে থাকে মুখটা ওপেন করে, মানে তার মুখ খুলে শুয়ে থাকে, সে মুখ বন্ধ করে শুতে পারে না, তো সেই জায়গায় উনি বলছেন সব থেকে ভালো মেডিসিন হচ্ছে অ্যাগ্রাফিটনুক্স। অ্যাগ্রাফিটস আমরাও ব্যবহার করেছি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওর যদি সিমটমস যদি আপনি পান যে বাচ্চার নাক বন্ধ থাকে এবং ও ঘুমানোর সময় মুখ খুলে শোয়, এটা কিন্তু কি নোট সিমটমস, এইগুলো একটু খেয়াল রেখে ব্যবহার করুন। অ্যাডিনয়েডস এর ক্ষেত্রে 30 পোটেন্সিতে আমরা ডেলি ফার্স্টে যে যদি অবস্ট্রাকশন অনেক বেশি থাকে, তো তখন আমরা একটু বেশি ডোজে দিতে পারি, যদি সারাদিনে 4-5বারও দেওয়া যায়, তো সেক্ষেত্রে 30 পোটেন্সি সাজেশন করছি।
ডক্টর বর্ল্যান্ড, আফটার অ্যাম্পুটেশন অফ দ্য ব্রেস্ট, যখন কোনো মহিলাদের ব্রেস্ট বা স্তন পুরো কেটে বাদ দেওয়া হয় এবং তারপরে যদি সিভিয়ার পেন থাকে, প্রচুর ব্যথা থাকে, তখন আর্নিকা যদি ফেল করে, আর্নিকা কোনো সাহায্য করতে না পারে এবং পেশেন্ট যদি রেস্টলেস হয়, মানে পেশেন্ট খুব অস্থির হয়, তখন কিন্তু উনি বলছেন নাম্বার 1 মেডিসিন ইজ রাস্টক্স। তাহলে আমরা কি দেখলাম যে যখন ব্রেস্ট অ্যাম্পুটেশন যদি হয়, ব্রেস্টের অপারেশন করে ব্রেস্ট পুরো কেটে বাদ দেওয়া হয়, তারপরে সিভিয়ার পেন হয় এবং আর্নিকা যদি ফেল করে, আর্নিকা যদি কাজ না করতে পারে ব্যথায়, তো সেক্ষেত্রে সবচেয়ে পেশেন্টের মধ্যে যদি অস্থিরতা পাই আমরা, তো সেখানে স্পেসিফিক হচ্ছে রাস্টক্স। ডক্টর দাস, when suppression of milk result from fit of anger, যখন কোনো প্রেগনেন্সির মিল্ক ফিডিং মহিলা যখন মিল্ক বন্ধ হয়ে যায়, দুধ বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে এবং সে তার কারণ যদি তার রাগ হয়, কোনো রাগ অথবা ফিট হয়ে যাওয়ার পর থেকে তার যদি মিল্কটা বন্ধ হয়, দুধ বন্ধ হয়, তো সেক্ষেত্রে আমরা সব থেকে যে বেশি মেডিসিনটা ভাববো সেটা হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলাকে সর্বপ্রথম ভাববো, কিন্তু কজেশন থাকতে হবে আপনার রাগ বা ফিটের পর থেকে মিল্কটা বন্ধ হওয়া। হোমিওপ্যাথিক তেজারি, যে যদি অ্যাগালাক্টিয়াতে ল্যাক ভ্যাকসিনাম ডিফ্লোরেটাম, তো এটা বলছে উনি যে কোনোদিন ফেল হবে না এবং 12 ঘন্টার মধ্যেই ওটা মিল্ক চলে আসবে। যদি কারোর মিল্ক সাবটেস্ট হয়ে যায়, তো ল্যাক ডিফ্লোরেটাম দিলে 12 ঘন্টার মধ্যে ব্রেস্টে মিল্ক চলে আসবে। এটা হোমিওপ্যাথিক ট্রেজারির, হচ্ছে আমাদের ডক্টর প্রফুল এর, ওনার যে টিম আছে ওদের একটা হোমিওপ্যাথিক ট্রেজারি। ডক্টর ফ্যারিংটন, যে যখন আমাদের মায়েরা দুধ দেয়, তো তখন যদি তার কোনো ঘুমের সমস্যা হয় বা তার কোনো ওভার এক্সারশন হয়, তো তারপরে যদি তার মিলটা বন্ধ হয়ে যায়, সাপ্লাইটা, তো তখন সব থেকে ভালো মেডিসিন হচ্ছে কস্টিকাম। তাহলে যদি নার্সিং ওম্যান হয়, তার যদি লস অফ স্লিপ, কোনো কারণে তার রাত জাগা হয়, ঘুম হচ্ছে না, তারপরে থেকেই যদি তার মিল্ক প্রোডাকশন বন্ধ হয়, তো সেক্ষেত্রে আমরা সব থেকে আগে যেটা ভাববো সেটা হচ্ছে কস্টিকাম। আচ্ছা, হোমিওপ্যাথির আরেকটা হচ্ছে রি-এস্টাবলিশ সিক্রেশন অফ মিল্ক স্টপ বাই থক অফ এ ডেথ ইন দ্য ফ্যামিলি। যখন কোনো আমাদের মহিলাদের মিল্ক সিক্রেশন বন্ধ হয়, যার কারণ থাকে, যে কোনো কারণে খুব গভীর আঘাত পাওয়া বা তার ফ্যামিলিতে কেউ মারা যাওয়া, তো সেই জায়গায় যদি সেখান থেকে কজেশন হয়, তাহলে আমরা যেটা ব্যবহার করব যে মেডিসিন, সেটা হচ্ছে কফিয়া ক্রুড এবং কফিয়া আরাবিকা, যে কোনো একটা ব্যবহার করলেই হয়। তো কফিয়া ক্রুড সম্ভবত আমরা বেশি ব্যবহার করি। তো কফিয়াটা আমরা সবসময় রাখবো যখন কোনো মিল্ক সিক্রেশন বন্ধ হবে এবং সেটা যদি কোনো মেন্টালি শক বা তার ফ্যামিলির কোনো ডেথ, কোনো মানসিক আঘাত থেকে হয়ে থাকে, সবসময় ফার্স্ট মেডিসিন ওয়াজ কফিয়া। জেইচ ক্লার্ক, উনি বলছেন যে যখন কোনো প্রেগনেন্ট মহিলা তার আগের আগের প্রেগনেন্সিতে, মানে বাচ্চার সময় তার দুধ মিল্ক কম হয়ে গেছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 3x, যদি আমরা 2-3 মাস আগে থেকে ওকে দিতে পারি, তো তারপরে তার আফটার ডেলিভারি তার মিল্কের কোনো সমস্যাই হবে না। তাহলে এটা কি জানা গেল, যে যদি কোনো মহিলার পূর্বের ডেলিভারির সময় বা পূর্বের ব্রেস্ট ফিডিং পিরিয়ডের সময় ওর দুধের সমস্যা হয়েছিল, তো তখন কি হবে, আমরা তার নেক্সট যদি প্রেগনেন্সি আসে,
নেক্সট প্রেগনেন্সি ও ডেলিভারির 2-3 মাস আগে থেকে আমরা কি করবো, ক্যালকেরিয়া ফার্স্ট 3x কন্টিনিউ আমরা ওটা ব্যবহার করে গেলে ওর কিন্তু আফটার ডেলিভারি ওর কোনো আর মিল্কের কোনো সমস্যা হবে না। ডক্টর কেন্ট, যখন মাদার সেজ যে তার কোনো মিল্ক নেই বা মিল্ক তার দুধ খুব কম এবং দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা খুব আনহেলদি দুধ থিকনেস, তো সেক্ষেত্রে উনি বলছেন যে ফাইটোলাক্কা একদম কনস্টিটিউশনাল রেমেডি এবং কোনো অন্য কোনো আদার ইন্ডিকেশন দরকার নেই। তো ফাইটোলাক্কাকে আমরা সবসময় ভাববো তাহলে যে যখন কোনো মহিলা তার ব্রেস্ট ফিডিং এর সময় তার দুধ প্রচন্ড শুকিয়ে যায়, স্ক্যান্টি হয়ে যায় এবং সে আনহেলদি থাকে এবং তাড়াতাড়ি তার মানে হয়তো 2-3 দিন পর থেকেই তার হয়তো এই সমস্যাগুলো আরম্ভ হয়ে যায়, তো তখন কিন্তু আমরা ফাইটোলাক্কাকে অবশ্যই ডক্টর কেন্টের সাজেশন অনুযায়ী ব্যবহার করতে চেষ্টা করব। ডক্টর হেরিং উনি বলছেন যে ল্যাক ডিফ্লোরেটাম হ্যাজ নেভার ফেল টু ব্রিং মিল্ক ব্যাক ফ্রম 12 to 24 আওয়ার্স। ডক্টর হেরিং এর টিপস হচ্ছে যে যে কোনো ধরনের মিল্ক সাপ্রেশনে ল্যাক ডিফ্লোরেটাম 12 থেকে 24 ঘন্টার মধ্যেই ওর মিল্কে ব্যাক করে দিতে পারে। জেজ ক্লার্ক, অ্যাগুইশিয়া। অ্যাগুইশিয়া হচ্ছে যে যখন আমাদের জিভের টেস্ট চলে যায়, আমাদের মুখের টেস্টই থাকে না। অনেকে রুগী আসে দেখেন বলবেন যে ডাক্তারবাবু আমার কোনো স্বাদই পাচ্ছি না 10 দিন ধরে, 20 দিন ধরে। হ্যাঁ, তো উনি কিছু আমাদের টিপস দিয়ে গেছেন যে এই সময় নেট্রাম মিউট 6 সিতে 4 ঘন্টা অন্তর, ম্যাককাপ 6 সিতে 4 ঘন্টা অন্তর, সালফার লো পোটেন্সিতে এবং অ্যান্টিক্রুড লো পোটেন্সিতে। এই কয়েকটা মেডিসিনের মধ্যে আমাদের একটু যদি আমরা দিই মানে কিছু সিমটমস মিলিয়ে যদি দেওয়া যায়, তো সেক্ষেত্রে সব থেকে ভালো কিন্তু কাজ হতে পারে। অ্যাগুইসিয়া মানে আমাদের যখন মুখের স্বাদ চলে যায়। ডক্টর দাস ওনার যখন অ্যালবুমেরিয়া অ্যান্ড হিমাচুরিয়া এবং যেটা হয় লং লাস্টিং গনোরিয়া থেকে, অনেক দিনের গনোরিয়া তার বসে আছে এবং সেখান থেকে তার প্রোটিন বেরিয়ে আসছে এবং মাঝে মধ্যে পেচ্ছাপ দিয়ে রক্তও আসছে, পেচ্ছাপ কম হয়, তার মধ্যে তার সেডিমেন্টাল ইয়ে থাকে, মিউকাস থাকে এবং এই সমস্ত জায়গায় উনি বলছে সব থেকে ভালো যে ওষুধ সেটা হচ্ছে চিমাফিলা। চিমাফিলা তাহলে আমরা দেখবো তার গনোরিয়ার কিন্তু ইতিহাসটা থাকবে, গনোরিয়ার ইতিহাস, অ্যালবুমিনিয়া, হিমাচুরিয়া, ইউরিন স্ক্যান্টি হোক, যাই পারে হোক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় চিমাফিলাকে স্মরণ করব। ডক্টর বলবীর সিং উনি বলছে যে এক্সেলেন্ট রেমেডি ইন কেস অফ হে ফিভার, যে আমাদের যখন অ্যালার্জিটিক যে সমস্যাগুলো হয়, যখন সর্দি কাশি প্রচন্ড হাঁচি অ্যালার্জিক রাইনাইটিসের যে সিমটমস গুলো থাকে, তো উনি বলছে অ্যাম্ব্রোসিয়া খুব ভালো কাজ করে হাই পোটেন্সিতে। অ্যাম্ব্রোসিয়া আমরা অনেকে মাদার টিংচার ব্যবহার করি কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আসে না মাদার টিংচারে। আমি লো পোটেন্সিতে কিছু ব্যবহার করেছিলাম 6 বা 30 পোটেন্সিতে, কিছু আসে, হেল্প করেছিলাম হয়তো কিছু, কিন্তু উনি সাজেশন দিচ্ছে হাই পোটেন্সিতে অ্যাম্ব্রোসিয়া ব্যবহার করা। তো হাই পোটেন্সিতে আমরা এটা অবশ্যই দেখতে পারি ব্যবহার করে অ্যালার্জিক রাইনাইটিসে আমাদের, কারণ অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু খুব বেধড়ক একটা সমস্যা, যেটা আমাদের কন্ট্রোল করতে করতে অনেক খাটনি হয় এবং যদি আমরা সঠিক কনস্টিটিউশন আমরা বের করতে পারি তাহলে কিন্তু পেশেন্ট থাকে না ভালো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাম্ব্রোসিয়াকে যদি হাইপোটেন্সিতে আমরা সবাই মিলে এটা ট্রাই করে দেখতে পারি যে কতটা কাজ দেয়। অ্যাফেকশন কজ বাই ওয়ারিং লেদার মেড আর্টিকেলস, যখন কোনো
চামড়ার প্রোডাক্ট ব্যবহার করে অসুবিধা হয়, সে অ্যালার্জি হতে পারে বা অন্যান্য যে কোনো সমস্যাই হতে পারে চামড়ার প্রোডাক্ট ব্যবহার করে, তো সেটা আমরা সব সময় তার হচ্ছে কার্বো অ্যানিমালিস। কার্বো অ্যানিমালিস সব থেকে ভালো মেডিসিন, যেটা আমাদের এই জায়গা থেকে কাজ করে বেশি। যখন আহ, ডিম থেকে অ্যালার্জি হয়, ডিম আমাদের সহ্য হয় না বা ডিম খেলে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফেরামটা অনেকটাই নির্দিষ্ট কাজ করে। তো ফেরাম যদি ফেল করে তো তখন উনি বলছেন যে আমরা সব সময় নেট্রাম মিউরকে ভাববো, এবং যদি শুধুমাত্র অ্যালার্জি নয় বাট দ্য হোল কেস, মানে অ্যালার্জির সঙ্গে যে আরো যা সমস্যা থাকবে সেগুলোও মানে কনস্টিটিউশনালি কাজ করতে পারে, সবকিছু কন্ট্রোল করতে পারে নেট্রাম মিউর। অ্যালার্জি টু সালফার ড্রাগস, বিভিন্ন সালফার টাইপের ড্রাগস যে করে যাদের অ্যালার্জি হয়, সেটার বলবীর সিং উনি আমাদের সাজেশন করছেন যে অ্যাম্ব্রাগ্রেসিয়া ব্যবহার করার জন্য। সালফার ড্রাগসের এর থেকে অ্যালার্জি আমাদের বহু পেশেন্ট আমরা পাই যেখানে সালফার মেডিসিন গুলো অ্যালার্জি হয় সঙ্গে সঙ্গে ব্যবহার করলে, তো সেক্ষেত্রে আমরা অ্যাম্ব্রাগেসিয়াকে অবশ্যই ভাববো। ডক্টর রিসেট গুণাবান, তিনি সম্ভবত মোস্টলি কেরালার এখানকার তো উম, যখন মিল্ক অ্যালার্জি হয় এবং উম, তার সঙ্গে আন বাচ্চারা মিল্ক পাস করে, মানে যেটা খায় সেটা মিল হজম হয় না আর কি, বদ হজম অবস্থায় উম, বের করে, তো তখন তাদের ক্ষেত্রে একদম স্পেসিফিক হচ্ছে ম্যাককাপ, এবং উনি সাজেশন করছেন 200 পোটেন্সিতে আমরা ম্যাককাপ ব্যবহার করব। ডক্টর রুডক, হেয়ার ফলিং এ আমরা বহু কেস পাই, অনেক সময় সমাধান হয় সমাধান হয় না, তো এক্ষেত্রে ওনার টিপস হচ্ছে অ্যালোজকে আমরা অবশ্যই তাহলে সবাই দেখব যে অ্যালোজ 6C পোটেন্সিতে ব্যবহার করে হেয়ার ফলিং এর জন্য কাজ করে, তো অ্যালোজকে আমরা ভাববো সবসময়। আর একটা হচ্ছে ডক্টর ভরদ্বাজ, ইনি আর্নিকা তেল টেল ব্যবহার করে, এগুলো অনেকে বলে অনেকে কাজ হয় বা হয় না, সেগুলো আমাদের কিন্তু ক্লিনিক্যালি দেখতে পারি আমরা ট্রাই করে। যখন হেয়ার ফল হয়, ডিপ্রেসিং আর ইমোশন, যে কোনো মানুষের ডিপ্রেসিভ জায়গা থেকে, সে যখন ভীষণ ডিপ্রেশনে ভোগে, ভীষণ টেনশনে ভোগে, তো সেই সমস্ত জায়গা থেকে যদি তার হেয়ার ফল হয়, ডক্টর ক্লার্কের স্পেসিফিক টিপস হচ্ছে অ্যাসিড ফস। এবং অ্যাসিড ফস আমরা বহু বহু ব্যবহার করি, অ্যাসিড ফস ভীষণ আমরা উপকারও পাই, কিন্তু সবসময় আমাদের একটু সিমটমসটা খেয়াল রাখা দরকার, যে যদি তার পজিশন অফ হেয়ার ফল হয় যে ডিপ্রেসিভ জায়গা থেকে, ডিপ্রেসিভ জায়গা থেকে যদি হেয়ার ফল হয়, সেক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড, এটা হাইপোটেন্সিতে ভীষণ কাজ করে, আমরা ব্যবহার করতে পারি। ডক্টর কলিন বি লেসেল, যে আমরা সবাই জানি যে মাউন্টেন যখন বেড়াতে যায় বা মাউন্টেনারদের যে হাই অ্যাটিটিউডে যে শ্বাসকষ্ট হয় বা পাহাড় পর্বতে যেতে গেলে যে শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কোকা আমরা সবাই ব্যবহার করি। উনি বলছেন যে যে কোকা যদি ফেল করে তখন কিন্তু ক্যাকটাস গ্র্যান্ডিফোরা সব থেকে ভালো মেডিসিন। তাহলে আমরা যদি কোকা ফেলের জায়গা পাই, তো সেক্ষেত্রে আমরা কোকার পরে ক্যাকটাস গ্র্যান্ডিফোরা এটা আমরা ব্যবহার করব, এবং এটা অ্যাকিউট যারা মাউন্টেনে যায় পর্বতে যায় ওদের যদি সিকনেস থাকে, তো সেক্ষেত্রে যদি কেউ কোকাতে ফেল হয়, তো তখন আমরা ক্যাকটাস গ্র্যান্ডিফোরা, উনি সাজেশন দিচ্ছেন আমাদের যে 3x থেকে 30 পোটেন্সিতে আমরা ব্যবহার করছি 4-6 বার করে। নাম্বার 52,
যখন মেয়েদের পিরিয়ড ডিলে হয়, যে বা কিছু কিছু ডেট মিস হয়ে যায়, অ্যাবসেন্ট থাকে মেনস্ট্রুয়েশনটা, যেটা আমরা অ্যামেনোরিয়া বলি, তো সেক্ষেত্রে ডক্টর জহর শাহ উনি সাজেস্ট দিচ্ছে যে আমাদের পালসেটিলা 30 পোটেন্সিতে 4 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করা। এক্ষেত্রে অবশ্য আমরা সবাই জানি যে পালসেটিলাকে একটু যদি সিমটোমেটিক একটু দেখা যায়, সেক্ষেত্রে তো অ্যামেনোডিয়ার মনে হচ্ছে সব থেকে ভালো মেডিসিন হিসাবেই কাজ করে পালসেটিলা। আমরা পালসেটিলাকে 30 পোটেন্সিতে অবশ্যই ভাববো। অনেক সময় হাই পোটেন্সিতেও কাজ হয়, আমরা কাজ দেখেছি 1M পোটেন্সিতে ভীষণ ভালো কাজ করতে। আচ্ছা, যখন কোনো মেয়ের একটা রুটিন ওয়ার্ক হয়ে যায়, যে অ্যামেনোরিয়া, আমরা ওয়ার্ক রুটিন হিসেবে ব্যবহার করতে পারি অ্যারিস্টোলজিয়া। অ্যারিস্টোলজিয়া সি বলে দিই, অ্যারিস্টোলজিয়া সি আমি আমার পার্সোনাল লাইফে, যেটা আফটার হিস্টেকটমি করার পরে যে মেয়েদের যে হিট অফ ফ্লাশেস হয় বডিতে, হ্যাঁ, যে সবসময় গরম ধরা, হাই প্রেশার, প্রেশার বাড়া, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যারিস্টোলজিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মেডিসিন। আপনাদের বলে দিয়ে আপনারা ব্যবহার করবেন এগুলো। অ্যারিস্টোলজিয়া অ্যাজ এ হিট অফ ফ্লাশেস যেমন সালফারের থাকে বা পালসিটিলার থাকে, এই সমস্ত ক্ষেত্রে অ্যারিস্টোলজিয়া যদি আপনি হিস্ট্রি পান যে ওর হিস্টোক্টমি হয়েছে, ওর জরায়ুটা কেটে বাদ দেওয়া হয়েছে, তারপর থেকে এটা হচ্ছে, তো অবভিয়াসলি নাম্বার ওয়ান আপনি সবসময় অ্যারিস্টোলজিয়াকে প্রথম ভাববেন। আচ্ছা, আর পরে আমরা যাই, পরে ডক্টর রায় বাহাদুর বৈশম্বর দাস, ডক্টর দাস উনি বলছেন যে যদি মিন্স কারোর না দেখা দেয় এবং তার কারণ যদি হয় জন্ডিস থেকে, লিভার কমপ্লেন উইথ মিনসেস অ্যামেনোরিয়া, তো সেক্ষেত্রে সব থেকে যেটা ভালো রেমেডি হচ্ছে সেটা হচ্ছে চিওনান্থাস। আমি আমার একটা কেস বলি। আমার একটা পেশেন্ট ছিল, ও ভদ্রমহিলার আমার কাছে যখন আসে, ওর এসজিপিটি ছিল 380, 380 এরকম, মানে চরম অবস্থা খারাপ ওর লিভারের। তো আমি কিন্তু ওকে চিওনান্থাসই দিয়েছিলাম এবং উইদিন 2 মান্থের মধ্যে ওটা একদম পুরোপুরি নর্মাল হয়ে গেছিল। এবং চিওনান্থাস আমি দিয়েছিলাম ওকে মাদার টিংচার ফর্মে। অ্যামোনেরিয়া উইথ নন ডেভেলপমেন্ট ব্রেস্ট, যখন কোনো, এটা কিন্তু একটা খুব ভালো টিপস, যে যখন কোনো মহিলা আসেন যার অ্যামোনেরিয়ার সমস্যা, তার মিন্স হয় না বা মিন্স আটকে আছে বহুদিন, 2-3 মাস ধরে মিন্স বন্ধ আছে, আপনি যদি তার দেখেন যে তার ব্রেস্টের কোনো ডেভেলপমেন্ট নেই, ব্রেস্টটা ডেভেলপমেন্ট হয় না ভালো, সেক্ষেত্রে উনি সাজেশন দিচ্ছেন লাইকোপোডিয়াম ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম সব থেকে আগেই দেখতে পারি, যদি আমরা কোনো ভালো কনসিডারেশন না খুঁজে পাই। হোমিওপ্যাথিক ট্রেজারির যে যখন কোনো অ্যানিমিয়া, সেকেন্ডারি অ্যানিমিয়া, মানে কোনো কারণ, কোনো রোগ বা কোনো ইয়ের থেকেই তার অ্যানিমিয়া আরম্ভ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ইচিনিশিয়া ব্যবহার করতে পারি। ইচিনিশিয়া আমরা অবশ্যই সেটা ব্যবহার করতে পারি, এবং এটা আমাদের সবাই আমরা দেখবো এটা, যে এগুলো এফেক্ট কতটা, এবং সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, যখন পেশেন্ট অ্যানিমিক হয়, তো তার সঙ্গে তার প্রচুর পরিমাণে সে টনিক খায়, তার আয়রনের ইয়ে খায়, ইভেন এর আগেও খেয়েছে সে বহুদিন, তো সেক্ষেত্রে আমরা পালসেটিলাকে অবশ্যই একবার ভাবব। অ্যানিমিয়ার ক্ষেত্রে যখন আয়রন ডেফিসিয়েন্সি হয়, আয়রন ডেফিসিয়েন্সি এটা এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, এটা আপনারা সবাই মনে রাখবেন এই টিপসটা। যখন আয়রন ডেফিসিয়েন্সি থেকে অ্যানিমিয়া হয় এবং আয়রন তার সঠিক প্রোডাকশন করতে পারে না, এই সময় দেখবেন বডিতে ফেরিটিনিন বা এই সমস্ত লেভেলটা অনেকটাই আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মেডিসিন আছে
যে অ্যাসিটাইলিনিয়াম এটা ভীষণ ভালো একটা রেমেডি, এটা কাজ করে ভীষণ ভালো, বা অ্যান্টিফাইবার নাম অনেকে বলা হয় এটা। তো এটা 30 পোটেন্সিতে আমরা ব্যবহার করতে পারি রিপিটেড ডোজে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আয়রনের প্রোডাকশনটাও আস্তে 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 ঠিক হয়। এবং এই ক্ষেত্রে দেখবেন আয়রন প্রোফাইল বলে টেস্ট করা হয়, যার মধ্যে ফেরিটিন বা এই সমস্ত লেভেলগুলো দেখা হয়, তো সেইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এবং ওই ক্ষেত্রে কিন্তু নর্মাল, কিন্তু এই ক্ষেত্রে বলে দিই, এই ক্ষেত্রে নর্মালের যে আয়রনের যে ট্যাবলেট বা এই সমস্ত আয়রন সিরাপ গুলো কিন্তু সেগুলো বেশি কাজ করে না। ডক্টর উকিল মেসি, কেস অফ 12 month স্ট্যান্ডিং অ্যানাল ফিশার, যেটা কিওর করেছিলেন ডক্টর হিবার্ড। উনি বলছেন যে র্যাটানিয়া মাদার টিংচার ওইখানটায় অ্যাপ্লাই করে, তো অ্যানাল ফিশারের ক্ষেত্রে যখন আমরা র্যাটানিয়ার সিমটমস পাই, নাইফ ছুরি দিয়ে কাটা, তো সেই সমস্ত জায়গায় তো মাদার টিংচারটা আমরা ব্যবহার করতে পারি। খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পোটেন্সিতে খেতে পারি, তার সঙ্গে মাদার টিংচারটা কিন্তু ব্যবহার করতে পারি, এবং ভীষণ উপকারও পাওয়া যায় এটাতে। ডক্টর ক্লার্ক, ওনার সাজেশন হচ্ছে যখন কোনো ফিস্টুলা, অ্যানাল ফিস্টুলাতে, হুম অ্যানাল ফিস্টুলাতে উনি স্পেসিফিক একটা জায়গায় দিয়েছেন যে সে অ্যানাল ফিস্টুলা বা ল্যাক্রিমাল ফিস্টুলা, আমাদের চোখের এতে যে ফিস্টুলা হয় বা অন্যান্য যে কোনো ফিস্টুলাতে আমরা সাইলেসিয়া সিক্সিতে ঘন ঘন ব্যবহার করা, এবং তার সঙ্গে ক্যালেন্ডুলা লোশনটাকে ব্যবহার করা হিসাবে। আর সাইলেসিয়ার সিক্সির সঙ্গে সঙ্গে সালফারের একটা ইন্টারকানেক্ট মেডিসিন হিসাবে সালফার, একটা একদিন সালফার ব্যবহার করা, তারপরে আবার সাইলেসিয়াকে ব্যবহার করা, প্লাস সব সব এক সপ্তাহ পরে সালফারকে আর একটা ডোজ দেওয়া। তো এই জায়গায় ফিস্টুলাটা কিন্তু আহ, উনি ভালোই উপকার পেয়েছেন। তো আমি একটা বলি, আমি কিন্তু একটা রিসেন্ট একটা কেস অ্যানাল ফিস্টুলা এবং বেশ লং স্ট্যান্ডিং আর কি, বেশ 6 মাস 1 বছরের কাছাকাছি ভুগছে এরকম পেশেন্টকে, যদি উনি কনস্টিটিউশনে সালফার ছিল, আমি কনস্টিটিউশনাল হিসাবে সালফার দিয়েছি এবং পেশেন্টটা পুরোপুরি কিওর এখন বলা যায়। তো সালফার কিন্তু ভীষণ ভালো একটা মেডিসিন অ্যানাল ফিস্টুলাতে। এবং ডক্টর ক্লার্ক উনি বলছেন যে সাইলেসিয়া ব্যবহার করার সঙ্গে সঙ্গে ইন্টারকানেক্ট হিসাবে সালফারকে মাঝে মধ্যে ব্যবহার করা, এবং সেটা 6 পোটেন্সিতে। ডক্টর দাস, ফিস্টুলা অ্যানাস উইথ বাইলিয়াস সিমটমস ইচিং পার্টস, যখন আমাদের রেকটামে ফিস্টুলা হয়, তার সঙ্গে যদি আমাদের কোনো জন্ডিস বা কোনো লিভারের এই সমস্ত কোনো গোলযোগ থাকে, বা সেই সঙ্গে আমাদের কোনো একটা নির্দিষ্ট অংশে যদি চুলকানি থাকে, বিশেষ করে রেকটামে বা এই সমস্ত জায়গায়, সেক্ষেত্রে বারবারিস ভালগারিস সব থেকে ভালো ওষুধ। এর সঙ্গে আমি আপনাদেরকে একটা আলোচনা করি যে বারবারিস ভালগারিস শুধু এটা নয়, বারবারিস ভালগারিসে ফিস্টুলা অ্যানাস উইথ যদি কিডনি স্টোন হয়, তো স্পেসিফিক একদম বারবারিস ভালগারিস। এবং আপনাদের সঙ্গে আমি একটা কেস আমি এখানে দিইনি, কিন্তু আমি শেয়ার করি মুখে। কেসটা ছিল একটা কিডনি স্টোন, এবং স্টোনটার সাইজ, আমি 1 সেকেন্ড, আমার আছে আমার কাছে, আমি দেখে বলে দিচ্ছি। স্টোনটার সাইজ কিন্তু যথেষ্ট বড় ছিল। স্টোনটার সাইজ, ওর ইউএসজি রিপোর্ট আমার কাছে ছিল, আমি 1 সেকেন্ড দাঁড়ান, আমি বলে দিচ্ছি আপনাদের। ও এসছিল, হ্যাঁ, हाँ, और राइट proximal ureter is dilated one large calculus is 21.7 mm, 21 mm এর উপরে, 21 mm এর উপরে ওর এ ছিল, উম, পাথর ওর ইউরেটারে। তো আমি ওকে, ওর সিমটমস ছিল কিন্তু ফিস্টুলা উইথ কিডনিতে স্টোন। তো আমি ওকে মেডোরিনাম একটা ডোজ দেওয়ার পরে আমি বারবারিস ভালগারিস দিয়েছিলাম 1 m পোটেন্সিতে,
এবং বিশ্বাস করবেন না, পুরো 21 পাথর কিন্তু ওর পরের ইউএসজি তো আর কিন্তু ছিল না। তো এটা একটা কিনোট সিমটমস, শুধুমাত্র যে বাইলের সিমটমস যে শুধুমাত্র লিভার বা ওরিয়েন্টেড নয়, তার সঙ্গে যদি কিডনি সিমটমসও পাই আমরা ফিস্টুলা অ্যানাসের সঙ্গে, তাহলে কিন্তু আমরা বারবারিস ভালগারিসকে অবশ্যই অবশ্যই ভাববো, এবং সবসময় কিন্তু পোটেন্সিতে ভাববো। বারবারিস কিন্তু পোটেন্সিতে ভীষণ ভীষণ ভালো কাজ করে। ডক্টর প্রভাকর শেট্টি, ফিস্টুলা অ্যানাস আফটার অ্যাবসেসেস বার্স্ট। যখন ওই অ্যানাসে ফিস্টুলা হয় এবং যে ওখানে যে অ্যাবসেসেসটা তৈরি হয়, ওটা ব্রাস্ট করার পরেই কিন্তু যখন জ্বালা যন্ত্রণা বা তার সমস্যাগুলো বাড়ে, তো তখন আমরা যে মেডিসিনটাকে ভাববো সেটা হচ্ছে পিওনিয়া। ডক্টর বৈশম্বর দাস, ব্লাইন্ড ফিস্টুলা উইথ হলুদ ডিসচার্জ তার হয়, পোঁজ হয়, এবং যেটা প্রচন্ড বার্নিং থাকে, সেক্ষেত্রে ডক্টর দাসের সাজেশন হচ্ছে বারবারিস। তাহলে বারবারিসে আমরা অনেক কটা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে কিডনি স্টোন থাকলে, তার লিভারের সমস্যা থাকলে, তার সঙ্গে ফিস্টুলা যদি হয়, তার সঙ্গে আবার হলো কি ইন্টারনাল ব্লাইন্ড ফিস্টুলা, যেটা প্রচন্ড খারাপ, এবং তার সঙ্গে পাশের কালার যদি হলুদ হয় এবং তাকে একটা সবসময় জ্বালা ভাব থাকে, তাহলে কিন্তু আমরা বারবারিসকেই ভাববো। ডক্টর দাসের আরেকটা টিপস, যে যখন ফিস্টুলা তার সঙ্গে অনেক বড় পাইলস হয়ে থাকে এবং রেকটামে প্রচন্ড ব্যথা জ্বালা সবকিছুই থাকে, তো তখন আমরা সব থেকে যেটা ভাববো সেটা হচ্ছে কস্টিকাম। তাহলে কস্টিকামের জায়গা কোথায়? হেমারয়েডস, হেমারয়েডস বড়, লার্জ হেমারয়েডস, তার সঙ্গে অ্যানাল ফিস্টুলা, সবসময় কস্টিকাম ভাববো। জহরসা, অ্যানাসার্কা মানে হচ্ছে যখন আমাদের কিডনি ডিজিজ বা হার্টের সমস্যা এইসব থেকে বডিতে পাফিনেস চলে আসে, বডি পুরো ফুলে যায়, বডিতে জল জমে, তখনকার সেই জায়গাটার মেডিকেল টার্ম হচ্ছে অ্যানাসার্কা। তো অ্যানাসার্কাকে বলছে উনি যখন মেল ফাংশন ইন প্রোটিন মেটাবলিজম, যখন আমাদের বডিতে প্রোটিন মেটাবলিজম হয় না, প্রোটিন মেটাবলিজম আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, প্রোটিন মেটাবলিজম করতে চায় না বডি, সমস্যা করে, তখন উনি যে মেডিসিনটা দিয়েছেন সেটা হচ্ছে সিরাম অ্যাঙ্গুলে বা এল সেরাম। সিরাম অ্যাঙ্গুলে বা এল সেরাম আমরা সব সময় ভাববো 6 পোটেন্সিতে, এবং ওটা ওনার সাজেশন। তো আমরা যখন কোনো ক্রনিক কিডনি ডিজিজ বা এই সমস্ত জায়গায় যখন হার্টের সমস্যা বা এতে যখন সে একটা প্রচন্ড থোরাক্স মানে তার জল জমে সারা বডিতে, ফুলে যায় পেশেন্ট, তখন তার যদি প্রোটিন মেটাবলিজমের সমস্যা পায়, মানে তার ইয়ের থেকে প্রচুর অ্যালবুমিন বা এই সমস্ত প্রোটিন বেরিয়ে আসে পেচ্ছাপ থেকে, তো তখন কিন্তু আমরা এল সেরামকে অবশ্যই অবশ্যই ভাবতে পারি। আর উনি বলছেন যে অ্যাপোসাইনামকে জেনারেলাইজড ড্রপসি সোয়েলিং হুইচ রেজাল্টেড রেনাল আর লিভার কন্ডিশন, যে যদি কোনো জেনারেলাইজড হয় একটা ড্রপসি মানে ফুলে যাওয়া, তো সেটা আমরা যদি তার কিডনি এবং লিভার কন্ডিশন থেকেই হতে থাকে, তো তখন আমরা কিন্তু অ্যাপোসাইনামকে ভাববো। অ্যাপোসাইনাম 6 পোটেন্সিতে উনি গুরুত্ব দিচ্ছেন। When anemia is due to blood and other fluids, anemia, brain, headache, rolling ears, যখন কোনো অ্যানিমিয়া হয় মানে রক্তহীনতা হয়, তো তার সঙ্গে তার রক্ত বা ফ্লুইড লস হতে থাকে, এবং তার সঙ্গে তার মাথায় ব্রেনে একটা আওয়াজ হয়, রোরিং, ব্যথা হয়, আওয়াজ হয়, তো সেই জায়গায় চায়না হচ্ছে সব থেকে ভালো কাজ করে। ডক্টর দাসের আর একটা হচ্ছে স্টাবর্ন অ্যানিমিয়া, মানে যে সমস্ত অ্যানিমিয়া কোনো কিছুতেই কমতে চায় না, যাই করো, পার্নিসিয়াস অ্যানিমিয়ার মতো সে কোনোভাবেই ইয়ে হতে চায় না, তো সেই জায়গায় উনি বলছেন যে আমরা ফেরাম কম্পাউন্ড দেবো, এবং ফেরামকে সবসময় 1 m or CM ডায়ালুশনে।
ভীষণ হাই পোটেন্সিতে যদি ফেরাম দেওয়া যায়, এবং উনি সাজেস্ট করেছেন ফেরাম অ্যাসিটিকাম। ফেরাম অ্যাসিটিকাম যখন স্টাবন অ্যানিমিয়া, যখন যে অ্যানিমিয়া কোনোভাবেই কমতে চায় না, কোনোভাবেই অ্যানিমিয়া সারতে চায় না, তখন ফেরাম অ্যাসিটিকাম 1 or CM ডায়ালুশন, মানে ভীষণ হাই পোটেন্সিতে আমরা ব্যবহার করতে পারি। ডক্টর শাহ, কেসেস অ্যানেমিয়া হিমোগ্লোবিন লেভেল দ্যাট আর ইমপ্রুভিং ইনস্পাইট আয়রন আর ভিটামিন সাপ্লিমেন্ট। যখন কোনো অ্যানিমিয়া রোগী তার বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট, আয়রনের ট্যাবলেট, আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার পরেও তার হিমোগ্লোবিন বাড়তে চায় না, তো ফেরামফস হচ্ছে একদম স্পেসিফিক, এবং ফেরামফস লো পোটেন্সিতে রিপিটেডলি দিলে কিন্তু হিমোগ্লোবিনটা বাড়তে পারে। এবং ফেরামফস উনি 6 পোটেন্সিতেই ডেলি 3-4 বার করে 1 মাসের সাজেশন। ডক্টর রায়বাহাদুর দাস, যদি কোনো অ্যানিমিয়া আমাদের স্প্লিন এনলার্জ থেকে হয়, সেখানে আমরা সবাই জানি ওটা সিয়ানোথাস আমরা ব্যবহার করি, এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা কাজও পাই, সবাই পাই। এটা একটা সাজেশন। আর হচ্ছে অ্যানিমিয়া উইথ প্রফিউজ এক্সিস্টিং সোয়েস ডিউরিং স্লিপ। যখন কোনো অ্যানিমিয়া রোগী, রক্তহীনতার রোগী, তার খুবই ঘাম হয় এবং সে খুব হয়, কখন? যে ঘুমের মধ্যে। তার জন্য স্পেসিফিক উনি জানিয়েছেন চিনিমা মার্স। তাহলে অ্যানিমিয়ার সঙ্গে যদি তার খুব ঘাম হয় ঘুমের মধ্যে, তখন আমরা চিনিমাম আর্টসকে ভাববো। যখন একটা অ্যানিমিয়া রোগী আনকনসাস হয়ে যায়, মানে সে সেন্সলেস হয়, তার জ্ঞান হারিয়ে ফেলে সে বসে থেকে, তো তখন আমরা কস্টিকামকে ভাববো। ডক্টর দাসের সাজেশন টিপস এটা, কস্টিকাম। কস্টিকাম কখন দেব? যখন অ্যানিমিয়ার জন্য কোনো রোগী বসে থেকে হঠাৎ করে আনকনসাস হয়ে যায়, মানে সে সেন্সলেস হয়, সে জ্ঞান হারিয়ে ফেলে, তার জন্য যদি সে অ্যানিমিয়ার কারণেই আনকনসাস হয়, স্পেসিফিক হচ্ছে কস্টিকাম। মেনি কেস অফ অ্যানিউরিজম cured with Baraita curve, lower attenuation. ডক্টর ক্লার্কের অ্যানিউরিজম হচ্ছে আমাদের আর্টারি বা ব্রেন, এই সমস্ত জায়গায় একটা বেলুনের মতো বাবেল তৈরি হয় ওর গায়ে, সেটাকে আমরা অ্যানিউরিজম বলি, যেটা কিন্তু ইভেন খুব খারাপ জিনিস, এবং অনেক সময় এখান থেকে ডেথও হতে পারে কোনো মানুষের। তো সেক্ষেত্রে ওনার সাজেশন হচ্ছে ব্যারাইটা কার্ভ লো টাইট্রেশনে আমরা ব্যবহার করতে পারি। যখন অ্যাঞ্জিনা পেক্টোরিস, মানে আমাদের কার্ডিয়াক রিজিয়নে পেন হয় আর্টেরিওক্লোরোসিসের জন্য, এবং যেখানে আমরা অ্যাড্রিনালিনকে ব্যবহার করতে পারি। অ্যাড্রিনালিনের একটা কেস বলি, আমার লাইফে করেছি অ্যাড্রিনাল নিয়ে কাজ। তো অ্যাড্রিনালিন আমি আমার বাচ্চার ওর তখন বয়স হবে হার্ডলি 1 বছর এরকম হবে, তো ও খাট থেকে পড়ে গিয়ে না প্রচন্ড ব্লিডিং, মানে এত ব্লিডিং, মানে সে গল 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 করে প্রচুর রক্ত। আমি ওকে সঙ্গে সঙ্গে অ্যাড্রিনালিন ওর মুখে কোনোভাবেই দিই, উইদিন, মানে নট বিলিভ, এটা বিলিভও আমিও করতে পারিনি, উইদিন সেকেন্ডও বললে ভুল হবে, তার থেকেও কম সময় ওটা দেওয়ার পরেও রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে, আর তারপরে নেক্সট নট এ 1 ড্রপ অফ ব্লিডিং, তারপরে আর 1 ফোঁটাও ব্লিডিং হয়নি কিন্তু অ্যাড্রিনালিন। এটা আমি ভীষণ উপকার পেয়েছিলাম, এটা আপনারাও ব্যবহার করতে পারেন কোনো এইরকম কোনো ব্লিডিং এর ক্ষেত্রে, কোনো এতে ব্যবহার করা যায়। আর ডক্টর উনি ব্যবহার করেছেন আর্টেরিওস্ক্লেরোসিসের এনজিনার জন্য, পেনের জন্য বুকে, হার্ট অ্যাটাকের সময়, তো সেটার ক্ষেত্রে অ্যাড্রিনালিন আমরা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ, মোটামুটি এই পর্যন্ত।